মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে বাড়ছে না শ্রমিকের মজুরি। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে মজুরি বৃদ্ধির হার 8.19%। বিপরীতে মূল্যস্ফীতি 8.5%। ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে এবং সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। অর্থনীতিবিদরা বলছেন, বাজার সিন্ডিকেট ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা না এলে বৈষম্য আরও বাড়বে। তারপরে ডিম আছে, এগুলো সব ঊর্ধ্বমুখী রূপে। জীবনমান বদলাতে টাঙ্গাইল থেকে রাজধানীতে এসে রিকশা চালানোর কাজ বেছে নিয়েছেন নায়েব আলী। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তার চোখে এখন নীরব অনিশ্চয়তা। আয়ের সঙ্গে ব্যয়ের নেই কোনো মিল। সারাদিন রিকশা চালিয়েও ঠিকমতো খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন। রাজধানীতে বেশিরভাগ খেটে খাওয়া মানুষের গল্পই এমন। দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে মাংস তো দূরের কথা, একবেলা ডিমও খেতে পারছেন না তারা। 150 টাকাতে গাড়ি জমা, আর সারাদিন পকেট খরচা আছে আপনার মনে করেন যে 150 টাকা, এবার আছে মনে 500-600 টাকা আমাদের জায়গা। এই পর্যন্ত এখন আমরা এইভাবে মনে করি একটু কষ্টে দিন কাটাচ্ছি। আগে যা ওই কাম করতাম মনে করেন 1800 টাকা 2-3 বছর আগে রাখতে পারতাম, এখন কিছুই রাখা যায় না। মনে করেন আমাদের ডিম তো খাইতে পারি না, বাসা বাড়ে বাড়ছে, সবকিছু বাড়ছে, খরচ বাড়ছে, আমাদের আয় নাই। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসাবে চলতি বছর জুলাইয়ে মূল্যস্ফীতি কমার পরও চাল, তেল ও সবজির মতো নিত্যপণ্যের দাম বেড়েছে। এ সময় শ্রমজীবী শ্রেণীর মজুরির প্রবৃদ্ধি 8.19%। মূল্যস্ফীতির চেয়ে এখনও 0.36% কম। খাদ্যপণ্যের দামের সঙ্গে এখনও অনেকটা পার্থক্য রয়েছে উপার্জনের। বর্তমান ইনকাম কম, খরচ বেশি, খুব কষ্ট হচ্ছে। যদি এইরকম তরকারি চালের দাম বাড়তে থাকে, আমাদের মতো বাসাটা বড় কষ্টের বিষয়। আমাকে গরিবের একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই, আমাদের কষ্ট কেউ বুঝবো না। এদিকে মজুরির সঙ্গে মূল্যস্ফীতির বৈষম্য কমাতে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের পাশাপাশি সরবরাহ ব্যবস্থা বাধামুক্ত করার পরামর্শ অর্থনীতিবিদদের। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি না, যার ফলে কিন্তু এই খাদ্যমূল্য, বিশেষ করে মূল্যস্ফীতি, এটা কিন্তু কমানো সম্ভবপর হচ্ছে না। একসঙ্গে এইগুলো যদি আমরা করি তাহলে কিন্তু মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে, এবং তার ফলে যেটা হবে যে তখন মূল্যস্ফীতির হারটা তখন এই আপনার মজুরি বৃদ্ধির হারের চেয়ে নিচে নেমে আসবে। জুলাই মাসে কৃষি ও সেবা উভয় খাতেই আগের মাসের চেয়ে মজুরি বৃদ্ধির হার কমেছে, তবে সামান্য বেড়েছে শিল্প খাতে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দাম। স্বস্তি নেই সবজির বাজারেও। গত সপ্তাহের চেয়ে কিছুটা কমলেও এখনও বেশিরভাগ সবজির কেজি 80 টাকার উপরে। এদিকে ডিমের দাম কিছুটা কমলেও বেড়েছে সোনালী মুরগির দাম। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ভোগান্তি বাড়িয়েছে সীমিত আয়ের মানুষের। বাজারে এলেই বাড়ছে তাদের কপালের ভাঁজ। সপ্তাহের ব্যবধানে আটা ও ময়দার কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। 2 কেজির প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে 120 আর ময়দা 130 টাকায়। দেশি মসুরের কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকায়। 40 টাকার আটা, 50, 40 টাকার আটা 50 টাকা। 10 টাকা দিয়ে কিনা খেতে আমাদের কষ্ট হয়ে যায়। সাপ্লাইটা কম, ওদের সাপ্লাই কম, এই জন্য ওরা দামটা বাড়তি। আমদানি কোম্পানির আটার দাম বাড়াই দিচ্ছে আর কি। গত সপ্তাহের চেয়ে কেজিতে 10 টাকার মতো কমলেও এখনও চড়া বেশিরভাগ সবজির দাম। বেগুন বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। ঢেঁড়স, ঝিঙ্গা, বরবটি, পটল কেজি 80 থেকে 100 টাকা। ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, চলে গেছে অলরেডি। মানুষ যারা 1 কেজি কেনা দরকার তারা আধা কেজি কিনছে। মোটামুটি গত সপ্তাহে এই সপ্তাহে কমছে। আমদানির খবরে মিনিকেট ও স্বর্ণা চালের কেজিতে কমেছে 1 টাকার মতো, তবে সরু চালের দাম এখনও বেশি। তদারকি করলে পরে সিন্ডিকেট থাকবে না। মধ্যবিত্ত যারা, এদের জন্য সার্ভাইভ করা খুবই টাফ। বাজার সিন্ডিকেটটা যে ছিল এটা এখনো রয়ে গেছে, এটা এখনো ভাঙতে পারে নাই কেউ। বাজারটা বাড়বে না, এখন বাড়ার থেকে একটু রক্ষা, ইনশাল্লাহ একটু রক্ষা হয়েছে। এদিকে ব্রয়লার মুরগির দাম না বাড়লেও কেজিতে 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকায়। তবে 10 টাকা কমে ডিমের ডজন বিক্রি হচ্ছে 140 টাকায়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আমরা মূল্যস্ফীতি এবং মজুরির খাতা কাগজের যে পরিসংখ্যান সেটা দেখলাম বিবিএস এর, দুটোই বৃদ্ধি, আর বাস্তব চিত্র কিন্তু তার চেয়ে আরও বেশি। তো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেকটাই নাগালের বাইরে চলে যাচ্ছে। এই বৈষম্য কাটিয়ে ওঠার আসলে কার্যকর
সমাধান কোথায় আছে বলে আপনি মনে করেন? আসলে এখন এই যে বৈষম্য যেটি হচ্ছে বা এই যে মূল্যস্ফীতি যে এখনো বেশি এবং প্রকৃত মজুরি কিন্তু আসলে এখন নিম্নমুখী, এটার মূল কারণ কিন্তু আসলে যে বিনিয়োগের খরা। আমরা দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তী সরকার যে একটা বড় বিনিয়োগ সম্মেলন করলেন, এরপরে একটু আশা করছিলাম যে কিছুটা বিনিয়োগ হবে, দেশি বিনিয়োগ একটু চাঙ্গা হবে, কিন্তু সেই আশার গুড়ে বালি। এখন দেখা যাচ্ছে যে আসলে সেরকম কোনো কিন্তু বিনিয়োগের সুখবর নেই। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি যে আসলে বিনিয়োগটা কেন হবে, কিভাবে হবে? যদি ঋণের উচ্চ সুদের হার থাকে এবং বিনিয়োগের যে অন্যান্য খরচ অনেক বেশি থাকে, জ্বালানির দাম যদি এত বেশি থাকে, তাহলে বিনিয়োগ হবে না। বিনিয়োগ না হলে আসলে সে মজুরিটা বাড়বে না। তা আসলে তো তাই হচ্ছে এখানে। তো এই মুহূর্তে যেহেতু সেরকম কর্মসংস্থানের সুযোগ নেই, এই কারণে কিন্তু একটা বড় যে শ্রমিকের অংশ, তারা কিন্তু আসলে সেভাবে নিয়োগও পাচ্ছে না, এবং এই কারণে যারা নিয়োগকর্তা তারা কিন্তু মজুরি বাড়াচ্ছে না। এইটাই হচ্ছে মূল সমস্যা। এবং এই যে মজুরি বৃদ্ধির হার যেটা দেখা যাচ্ছে যে আসলে মূল্যস্ফীতির হারের চাইতে যে কম, এই কারণেই তাদের জীবনে একটা দুর্বিষহ অবস্থা নেমে আসছে। এখন যে কথাবার্তাগুলো বলা হচ্ছে যে সাপ্লাই সাইড একটু বাড়াতে হবে, কিন্তু সাপ্লাই সাইডটা বাড়বে কিভাবে? এখন যদি কৃষি ঋণের সুদের হার 12% উপরে হয়, তাহলে তো কৃষি উৎপাদন বা এই যে কৃষি সরবরাহ সেটি বাড়বে না। তো এইটাই হচ্ছে সমস্যা, যে এখন মাহফুজ যদি কবির, আমরা আপনার কাছে জানতে চাইবো, বলা হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিন্তু অন্যতম প্রধান নিয়ামকই যদি আমরা বলে থাকি তাহলে হচ্ছে বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণ করা। এই বাজার সিন্ডিকেটে কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা আগের সরকারের সময়ও দেখেছি এবং বর্তমান সরকার এসেও কিন্তু খুব একটা নিয়ন্ত্রণ করতে পারছে না। এর সমাধান আসলে কোথায়? আমরা প্রথমে দেখছিলাম যে কিছুটা ব্যবস্থাপনা ভালো হচ্ছে, মানে বিশেষ করে রমজানের সময়টা ছিল, কিন্তু এরপরে আবার সেই যে এক ধরনের সিন্ডিকেশন যেটা আগে হতো, মানে এটা খুব জাঁকিয়ে বসছিল, এখন নতুন ফর্মে কিন্তু সিন্ডিকেটগুলো আসছে, এবং তারা এই বিশেষ করে নিত্য পণ্যের যে বাজার, বিশেষ করে একেবারে যারা নিম্ন আয়ের মানুষ, সীমিত আয়ের মানুষ যে সমস্ত পণ্য ভোগ করেন, তো সেই বাজার কিন্তু আবার সেই সিন্ডিকেশনটা ফিরে আসছে। তো এখন এই জায়গাটাতে আমি মনে করি যে সরকারের দিক থেকে আসলে স্ট্রং কমিটমেন্ট দরকার, এবং এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাপারেটাস সেটা তৈরি করা দরকার। বিশেষ করে যে এখানে সবচেয়ে বড় যে 3টি সংস্থা, একটা হলো যে বাণিজ্য মন্ত্রণালয়, এবং একই সঙ্গে যে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এবং এর পাশাপাশি কিন্তু মোবাইল কোড যেগুলো আছে, তো সেটা একটু একসঙ্গে সমন্বয় দরকার। এটা করে আবার সেই মনিটরিংটা বাড়ানো দরকার। তো এখন এই মনিটরিং না হলে কিন্তু এই সিন্ডিকেটগুলো চলতেই থাকবে। তো এখানে নীরব চাঁদাবাজি হচ্ছে, অনেক সময় যে প্রকাশ্যে কিন্তু চাঁদাবাজি হচ্ছে, এবং একই সঙ্গে পরিবহন খাতে যে চাঁদাবাজির কথা এখন কিন্তু শোনা যাচ্ছে। তো সব মিলিয়ে এই ধরনের অবস্থা থাকলে তো আসলে এই জিনিসপত্রের দাম কমবে না। এবং যে আমরা জুন মাসে শুনলাম কিছুটা হয়তো মূল্যস্ফীতি কমেছিল, আবার জুলাই মাসে কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এইটা আমার ধারণা যে এখনই যদি শক্ত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আরো এই দাম বাড়তে থাকবে। মাহফুজ কবির, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। সাধারণ ক্রেতাদের সারিতে শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ টিসিবি পণ্য সরবরাহকারীরা। অভিযোগ রয়েছে অনেকে 4 থেকে 5 বার পণ্য নিলেও অনেকে আবার একবারও পাচ্ছে না। ডিলাররা বলছেন অনেকেই বিশৃঙ্খলা তৈরি করে বারবার পণ্য কিনছে। সেই সঙ্গে চাহিদার চেয়ে সরবরাহ কম তাদের দাবি। 2 মাস বিরতির পর 10 আগস্ট রাজধানীসহ বিভিন্ন জেলায় শুরু হয় সাধারণ ক্রেতাদের জন্য টিসিবির ট্রাক সেল, যেখানে ফ্যামিলি কার্ড ছাড়াও যে কেউ ভ্রাম্যমাণ ট্রাক থেকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে। ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে 60টি ট্রাকে চলছে এ বিক্রি। তবে সেই কার্যক্রমে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। ফ্যামিলি কার্ডে মাসে একবার পণ্য নেয়ার নিয়ম থাকলেও সাধারণ ট্রাক সেলে তা নেই। অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করে পণ্য ছাড়াই ফিরছেন খালি হাতে। কেউ কেউ আবার 4 থেকে 5 বারও পণ্য নিচ্ছে। একজনে 4-5 বার করে না, নাকাল বারটি মাইরা লয়ে যা মারে। 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াইলো না, টাইমে মাল পাই না। সিরিয়াল হয়ে জায়গা বেশি গ্যাদারিং করে মাল দিচ্ছে না। সংসারের কাজ ফালাই তুই যদি লাইনে দাঁড়ায় না পায়, তাহলে এখানে আসে তো কোনো লাভ নাই কষ্ট করে। বিক্রেতারা বলছে এক তো চাহিদার তুলনায় পণ্য সরবরাহ কম, অন্যদিকে একাধিকবার পণ্যও নিচ্ছে অনেকে। চেষ্টা করেও ক্রেতাদের সারিতে শৃঙ্খলা ফেরাতে পারছে না তারা। এলাকা অনুযায়ী যতটুকু মাল দেওয়া প্রয়োজন অতটুকু মাল নয়, তার চেয়ে বেশি লোক আসতেছে, এবং বিশেষ করে মহিলারা প্রচুর পরিমাণে ঝামেলা করে। তারা একবারের জায়গায় 4 মাল নিচ্ছে, 2 বার মাল নিচ্ছে। কাউকে 2 বার দেওয়ার চেষ্টা করি না আমরা, দিও না 2 বার, কিন্তু অনেকে আসি আপনার করে রিকোয়েস্ট করে। টিসিবি কর্তৃপক্ষ বলছে প্রতিদিন এক ট্রাকে 500 জনের জন্য 2.5 টন পণ্য সরবরাহ করা হয়। এর বেশি পণ্য সরবরাহ করা হলে তা বিতরণ করা ডিলারদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। একটা ট্রাকে 500 জনের মানে হলো 2.5 টন পণ্য।
এই আড়াইটা পণ্য যখন মেইনটেইন করবে একজন ডিলার, যে কজন দিয়ে করুক না কেন, এটা একটা সময়ের ব্যাপার। যদি এর চেয়ে বেশি পণ্য দেওয়া হয় তাহলে দেখা গেল যে মানে এখানে একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা থাকে আর কি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন স্বল্প আয়ের মানুষের বেহাল অবস্থা, তখন টিসিবি পণ্য তাদের জন্য এক আশীর্বাদ স্বরূপ। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দীর্ঘ সারি থেকে ফিরে যাচ্ছে অনেকে। ক্রেতা ও বিক্রেতা উভয়ই মনে করছে সরবরাহ বাড়লে এর সুফল ভোগ করবে সাধারণ জনগণ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে 14,95,00,000 কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে এবং রেমিটেন্স ও রপ্তানি খাতকে চাঙ্গা করতেই কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ। বৃহস্পতিবার প্রাথমিকভাবে $3 কোটি কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নিলাম আহ্বান করে কেন্দ্রীয় ব্যাংক। তবে শেষ পর্যন্ত আরও বেশি ডলার কেনা হয়, যেখানে কাট অফ রেট ছিল ডলার প্রতি 121 টাকা 70 পয়সায়। এর আগে 14 আগস্ট কেন্দ্রীয় ব্যাংক 121 টাকা 50 পয়সা কাট অফ রেটের $17,06,00,000 কিনেছিল। নতুন নিলামে দেখা গেছে কেন্দ্রীয় ব্যাংক কাট অফ রেট অন্তত 20 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর আগে 17টি ব্যাংক 16 থেকে $17 কোটি বিক্রির প্রস্তাব করে। তবে বাজার পরিস্থিতি বিবেচনায় লক্ষ্যমাত্রা অনুযায়ী 13টি ব্যাংকের কাছ থেকে ডলার কেনা হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল নেমে এসেছে 2 দিনে। চলতি মাসের শুরুতে সময়কাল ছিল 4 থেকে 6 দিন। সম্প্রতি বন্দরে গাড়ি সংযোজন, টার্মিনাল সম্প্রসারণ সহ বেশ কিছু উদ্যোগের কারণে এমন উন্নতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারীরা বলছে, এই ধারা অব্যাহত থাকলে ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। গত অর্থ বছরের শেষে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি, ঈদের দীর্ঘ ছুটিসহ নানা কারণে বন্দরের ইয়ার্ডে তৈরি হয় বিশাল পণ্যজট, যার প্রভাব পড়ে বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ প্রবেশেও। সে সময় চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল বেড়ে দাঁড়ায় প্রায় 6 দিন। তবে চলতি অর্থ বছরের শুরু থেকে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বন্দরের পণ্য খালাস ও জাহাজীকরণ কার্যক্রম। চলতি সপ্তাহে বন্দরে জাহাজের গড় অবস্থানকাল দাঁড়িয়েছে 2 দিন। এতে বহির্নোঙরে কমেছে জাহাজের সংখ্যাও। গত বছরের আগস্টে বহির্নোঙরে অপেক্ষমান জাহাজের সংখ্যা ছিল গড়ে 14টি। এবছরের আগস্টে এই সংখ্যা 3 থেকে 4টিতে নেমে এসেছে। বন্দরের অভ্যন্তরে যে মালামালগুলো খুলে ডেলিভারি হয় সেগুলা যেন বাইরে ডিপুতে হয় সে ব্যাপারে আমরা কাস্টমসের কাছে চিঠি লিখেছি বিভিন্ন সময়ে। ডেলিভারির বিষয়টা যদি বাইরে থেকে করতে পারি অবডক থেকে, তাহলে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে যে সক্ষমতাটা আরও বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বন্দরে পণ্য উঠানামায় গতি বজায় রাখতে কৌশলী সিদ্ধান্ত নিতে হবে কর্তৃপক্ষকে। ছোট জাহাজে পণ্য পরিবহনের চেয়ে বড় জাহাজকে উৎসাহিত করতে হবে। বন্দরকে ক্যালকুলেট করতে হবে খুবই মেথডিক্যালি, আমার কয়টা জাহাজে বার্থিংয়ে আছে, কয়টা ওয়েটিংয়ে আছে, পথে কয়টা আছে এবং এখানে কয়টা লাগবে এবং ক্যাপাসিটি কী আছে, এটা ক্যালকুলেট করে তাকে যৌক্তিকভাবে জাহাজের সংখ্যা নির্ধারণ করতে হবে। গড় অবস্থানের সময় কমলে বিশ্বে বন্দরের সুনাম আরও বাড়বে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। অনেক সময় দেখা যায় যে আমাদের যে জোয়ার ভাটার যে একটা মাঝখানে যে একটা দীর্ঘ সময়, অনেক সময় জাহাজগুলো কিন্তু তার কাজ শেষ করে অলস সময় বসে থাকতে হয় আবার জোয়ারের জন্য। সেই সময় তাকে আবার জাহাজ বের করতে হবে, বা আমরা যে নতুনভাবে যে আমরা চিন্তাভাবনা করি সেই চিন্তাভাবনার মধ্যে কিন্তু আমাদের এই পরিবর্তনগুলো আনতে হবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনার ধারণ ক্ষমতা প্রায় 59,000 একক। কয়েকটি ইয়ার্ড সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে বন্দরের এই ধারণ ক্ষমতা 62,000-এ নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম বন্দরে 5,000 একক কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে গত বৃহস্পতিবার। 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক কন্টেনার হ্যান্ডেলিং করে ইতিহাস গড়েছে নৌবাহিনী পরিচালনাধীন চট্টগ্রাম ড্রাই ডক। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। এ সময় আমদানিমুখী কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে 2101টি। এছাড়া 2918টি রপ্তানিমুখী কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। 7 জুলাই থেকে বন্দরে এ দায়িত্ব নেয় এনসিটি। এরপর থেকে কন্টেনার হ্যান্ডেলিং উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাস পর্যন্ত এনসিটিতে মোট 1,09,217টি কন্টেনার হ্যান্ডেলিং হয়, যা প্রতিদিন গড়ে হ্যান্ডেলিং 3,903 একক। এটি আগের তুলনায় 40% বেশি বলেও দাবি করেছে ড্রাইডক কর্তৃপক্ষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রাম বন্দরে আমরা গতকাল দেখেছি যে কন্টেনার হ্যান্ডলিং এর যে রেকর্ড হয়েছে, এর আসলে মূল কারণ কি?
জি, আমরা জানি চট্টগ্রাম বন্দরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল হচ্ছে নিউ উইং কন্টেইনার টার্মিনাল, যেটি এনসিটি নামে পরিচিত। এবং এই কন্টেইনার টার্মিনালে 5টি জেটি রয়েছে এবং সেইটি দায়িত্ব অর্থাৎ এত বছর 2000 বলা চলে 2009 সাল পর থেকে সেটি দায়িত্ব পালন করছিল সাইফ পাওয়ারটেক নামে একটি দেশীয় প্রতিষ্ঠান, এবং চলতি বছরের জুলাই মাসের 7 তারিখ থেকে সেটির দায়িত্ব চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃপক্ষকে দেওয়া হয় এবং সেটি আসলে নৌবাহিনীর অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে এখন এই এনসিটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা দেখেছি গত 24 ঘন্টা যে তথ্য তারা দিয়েছে, অর্থাৎ গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত প্রায় 5109 একক কন্টেইনার হ্যান্ডলিং করেছে, যেটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একদিনে সর্বোচ্চ বলছে প্রতিষ্ঠানটি। এবং তারা যে হিসেবটি দিচ্ছে যে 7 জুলাই থেকে দায়িত্ব গ্রহণের পর থেকে যে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে, এটির মূল কারণ হিসেবে তারা বলছেন যে বন্দর আসলে এই কন্টেইনার টার্মিনালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় এখানে জাহাজ আসার সাথে সাথেই কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন এবং এখানের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয়ের মাধ্যমে সেটি আসলে সম্ভব হচ্ছে এবং বন্দরের তরফ থেকে আসলে কন্টেইনার জট বা জাহাজ জট তৈরি করার বিষয়ে কঠোরতা রয়েছে। ফলে এই কন্টেইনার টার্মিনালে জাহাজ ফেরানোর বেশি একটি আগ্রহ রয়েছে যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন এবং এখানে যেহেতু নৌবাহিনী দায়িত্ব পালন করছেন, তারা তাদের যে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে এখানকার যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, যারা আগে থেকে এখানে রয়েছেন, তাদের সেই দক্ষতাকে কাজে লাগিয়ে মূলত এই সফলতাটি তারা অর্জন করেছেন বলে বলছেন। আমরা চট্টগ্রাম বন্দরের যে অন্যান্য যে জেটিগুলো আছে সেখানেও আসলে একই পরিস্থিতি বলছে বন্দর কর্তৃপক্ষ এবং তারা বলছে আগামী দিনে বন্দরকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এবং আন্তর্জাতিক বিশ্বের বন্দরগুলোর সাথে তুলনা করতে তারা এই যে কর্মযজ্ঞ চলছে এনসিটিতে চট্টগ্রাম বাংলাদেশ নৌবাহিনীর অধীনে সেটিকে আরও বেশি গতিশীলতা আনবে এবং সেটি সম্ভব হবে বন্দরের যে টার্মিনালগুলো আছে সেটি আসলে আধুনিকায়নের মাধ্যমে এবং সেটির কার্যক্রমই বন্দর কর্তৃপক্ষ করছে। চট্টগ্রাম বন্দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশে গত 10 বছরে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে প্রায় 3 গুণ। 2021-22 অর্থ বছরে যেখানে ঋণ পরিশোধ হয়েছিল $2 বিলিয়ন, গেল অর্থ বছরে তা ছাড়িয়েছে $5 বিলিয়ন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে জুলাই মাসে বিদেশি ঋণের কিস্তি শোধ হয়েছে $20 কোটি। এর মধ্যে সুদের পরিমাণই বেশি। গত 1 বছরে সুদ পরিশোধের চাপ দ্বিগুণ হয়েছে। সরকারি তথ্য বলছে জুলাই মাসে সব মিলিয়ে $66 লাখ সুদ পরিশোধ করতে হয়েছে। অর্থনীতিবিদদের মধ্যে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরও বাড়তে পারে সরকারের উপর, বিশেষ করে আগামী বছরগুলোতে প্রকল্প ভিত্তিক ঋণের কিস্তি একত্রে দেয়া লাগবে সরকারকে। ঋণ পরিশোধের চাপ বাড়ায় বৈদেশিক মুদ্রা সংকট দেখা দিতে পারে এমন শঙ্কা সংশ্লিষ্টদের। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।